নমস্কার, আমার এই চ্যানেলে স্বাগত জানাই শুধু শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দকে। আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি আপনাদের জন্য, হয়তো আপনারা কেউ কেউ দেখে থাকবেন। শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দজির রচিত এই বইখানিটিতে শ্রীমা রচিত রামকৃষ্ণ কথামৃত এই বইটির একটা সুন্দর ব্যাখ্যা করে মহারাজ এখানে বইটা লিখেছেন। আমি সেইটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। অলরেডি আমি 11টা ভিডিও ছেড়ে দিয়েছি, আজকে হচ্ছে 12তম। আপনারা আগ্রহী যারা, তারা ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন। আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনারা নিজের ডিভাইসে এই চ্যানেলগুলো, আমার নতুন নতুন যে আপডেটগুলো, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। যাই হোক, আমাদের প্রসঙ্গে চলে আসছি। ছোট ছোট আকারই এবার করছি, কেননা দীর্ঘ ভিডিও অনেকের দেখতে হয়তো তারা সময় পান না। তা আমি এবার একটু ছোট ছোট করেই করছি। 6-7 মিনিটের একটি ভিডিও করব এবার। তো আমাদের আগের ভিডিওতে মহেন্দ্রগুপ্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণের দর্শন করলেন আর কি। তিনি তা জানতেন না যে ঠাকুর রামকৃষ্ণ বলে কেউ আছেন, একজন মহাপুরুষ এখানে আছেন, তিনি জানতেন না। আচমকায় তিনি এসে পড়েছিলেন। তা সেই কথাই আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছি। এবং শেষে তিনি একটা প্রশ্ন করেছিলেন যে কেশবের সঙ্গে কোনো যোগাযোগ আছে, মানে কেশবের খবর কী। মানে উনি ধরে নিয়েছিলেন যে কেশবচন্দ্র সেন যেরকম নামী মানুষ, কাজে শিক্ষিত মানুষের তার নাম জানার কথা, সেই হিসাবেই ঠাকুর বলেছিলেন। তা তবে এটা হতে পারে যে তখনকার দিনে শিক্ষিত সমাজের কেউ কেশবকে জানতো না, এরকম অসম্ভব ছিল। সেইভাবেই কেশবের অসাধারণ বাগ্মিতা, তার নতুন ধর্মমত, আর সেই ধর্মমতের সপক্ষে তার যুক্তিপূর্ণ ব্যাখ্যা, এই সব কিছু তখনকার নব্য শিক্ষিত সমাজের উপর প্রবল প্রভাব বিস্তার করেছিল। ঠাকুর তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছিলেন মাস্টারমশাইয়ের অন্তরটা ঠিক যেন কাঁচের মধ্য দিয়ে আলমারির ভিতরের সব কিছু দেখা যায় সেইভাবে। কাজেই ঠাকুর বুঝেছিলেন যে মাস্টারমশাইয়ের সঙ্গে কেশবের জানাশোনা আছে। পরে আমরা পরিচয় পাব ঠাকুর ও কেশব পরস্পরকে কী দৃষ্টিতে দেখতেন। ঠাকুর কেশবকে অতিশয় স্নেহ করতেন। কেশব ও ঠাকুরকে অসাধারণ ভক্তি করতেন। নিজেদের মতপার্থক্য ছিল, তা সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে অসাধারণ একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। ঠাকুর মাতৃপূজা করতেন, আর পৌত্তলিকতার বিরুদ্ধেই ছিল ব্রাহ্ম সমাজের প্রধান আন্দোলন। সনাতন ধর্মের সব অনুশাসনই ঠাকুর মানতেন, সেগুলি কাটছাঁট করে মানাই ছিল ব্রাহ্ম সমাজের ধর্ম। কিন্তু সমস্ত মতপার্থক্যকে অতিক্রম করে ঠাকুর ও কেশব পরস্পরের প্রতি ছিলেন অদ্ভুতভাবে আকৃষ্ট। যে ঠাকুর কোনোদিন কোনো পার্থিব বস্তুর জন্য মার কাছে প্রার্থনা জানাননি, সেই ঠাকুরই আবার কেশবের অসুখের সময় মার কাছে ডাব চিনি মেনেছিলেন। আপাত দৃষ্টিতে আমরা তখন বুঝতে পারতাম না যোগসূত্রটা কোনখানে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে উদ্দেশ্যে ঠাকুরের আশা, কেশব ছিলেন তার সহায়। আমরা পরে দেখতে পাই কেশবের মাধ্যমেই ঠাকুর তখনকার ইয়ং বেঙ্গলের সঙ্গে পরিচিত হচ্ছেন। এমনকি অন্তরঙ্গ ত্যাগী শিষ্যদের অনেকেরই ঠাকুরের সঙ্গে পরিচয় এই মাধ্যমেই। অবশ্য ওই সমাজের অনেকেই ঠাকুরের সঙ্গে সমাজের ঘনিষ্ঠতা খুব ভালো চোখেও দেখেননি। এমনকি নরেন্দ্রনাথের সন্ধানে ঠাকুর একবার সাধারণ ব্রাহ্ম সমাজের প্রার্থনা সভায় উপস্থিত হয়ে যখন সমাধিস্থ হয়ে পড়েন, তখন ওই সমাজের কেউ কেউ আলো নিভিয়ে দিতেও কুণ্ঠিত হননি। আমরা এখন এই সব কথা বলছি ইতিহাসের ঘটনা যেমন ঘটেছিল সেই দৃষ্টি থেকে, কোনো সম্প্রদায়কে কটাক্ষ করার উদ্দেশ্য নয়। কিন্তু অবশ্য কটাক্ষ করার কোনো প্রশ্নই এখানে ওঠে না। স্বয়ং ঠাকুর যেখানে আধুনিক ব্রহ্মজ্ঞানীদের প্রণাম বলে তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন, এমনকি নরেন্দ্রনাথের নিষেধ সত্ত্বেও ব্রাহ্ম সমাজের বেদিতে প্রণাম করেছেন, এই বলে যে যেখানে ভগবানের কথা হয়
সে জায়গা অতি পবিত্র। যাই হোক, যে ব্রাহ্ম সমাজের সঙ্গে ঠাকুরের এই সম্পর্ক, সেই ব্রাহ্ম সমাজের সঙ্গে মাস্টারমশাইয়ের যে সম্বন্ধ আছে, সেটা হয় ঠাকুর তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছিলেন অথবা লৌকিক জ্ঞানের সাহায্যে ধরে নিয়েছিলেন। একটা অভিজ্ঞতা এবং বয়সের সাথে সাথে মানুষের যে একটা পরিণত বুদ্ধি হয়, সেটা দিয়েও আমরা অনেক কিছু বুঝতে পারি, জানতে পারি। সেই ভাব থেকেই ঠাকুর হয়তো বলে থাকবেন। আর ঠাকুরের তো অন্তর্দৃষ্টি ছিল, মানুষকে আকর্ষণ করার ক্ষমতা ছিল, মানুষের অন্তরটা তিনি ভেতর বাহির সব একসঙ্গে দেখতে পারতেন। সেটা তার আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক দর্শন থেকে এটা হয়েছে। কারণ প্রতিটি মানুষের অন্তর তিনি পড়তে পারতেন বলেই তিনি মানুষকে এত ভালোবাসতেন। এবং উনি তো সম্যকভাবে উপলব্ধি করেছিলেন যে এর ভিতরে নারায়ণই আছে। এই যে মানুষ ঘুরে বেড়াচ্ছে, আসলে তো নারায়ণ ঘুরে বেড়াচ্ছে। এই যে বোধ, এটাই তো আধ্যাত্মিক দর্শনের শেষ কথা। সেই জায়গায় উনি পৌঁছেছিলেন বলেই তিনি জানতেন যে মহেন্দ্রগুপ্ত তার আদিষ্ট পুরুষের মধ্যে একজন লীলাসঙ্গী হিসাবে তিনি এসেছেন, তিনিও সাধারণ মানুষ নন। যাই হোক, আজ এখানে ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে আমার প্রীতি নমস্কার। আজকের